সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সেই বিক্রিয়ার হার থেকে পরবর্তী অংশটুকু আলোচনা করব। বিক্রিয়ার হার গত ক্লাসে যেটা আমরা পড়ছিলাম, আমরা বলছিলাম যে বিক্রিয়ার হার হলো সময়ের সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার। অর্থাৎ বিক্রিয়ার হার বলছি আমরা সময়ের সাপেক্ষে আমরা নির্ণয় করব এবং বিক্রিয়কের ঘনমাত্রা সেক্ষেত্রে হ্রাস পাবে এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী বিক্রিয়ার হার কি হতে পারে এবং তার স্টয়কিওমেট্রি সমীকরণ ইত্যাদি আমরা গত লেকচারে দেখছিলাম। আজকে আমরা বিক্রিয়ার হার একটু অন্যভাবে নির্ণয় করব। বিক্রিয়ার হার নির্ণয় করব আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী। তাহলে ভরক্রিয়া সূত্র বা রেট ল যেটা বলা হয় সেটা কি আসলে? ভরক্রিয়া সূত্রে বিক্রিয়ার হার বলতে কি বোঝানো হয়েছে? ভরক্রিয়া সূত্রে বলা হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার হলো সমতাকৃত সমীকরণ মতে প্রতিটি বিক্রিয়কের মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে তোমরা শোনো, ভরক্রিয়া সূত্রে কি বলা হলো? ভরক্রিয়া সূত্রে বলা হলো কোনো রাসায়নিক বিক্রিয়ার হার হলো সমতাকৃত সমীকরণ মতে প্রতিটি বিক্রিয়কের মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখানে আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার নির্ণয় করব কার উপর ডিপেন্ড করে? ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার নির্ণয় করব আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী সক্রিয় ভরের উপর নির্ভর করে। তাহলে যে সক্রিয় ভরের উপর নির্ভর করে আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার নির্ণয় করব, সেখানে কি বলা হলো? মোল সংখ্যার ঘাতে উন্নীত। মোল সংখ্যার ঘাতে উন্নীত মানে কি? মোল সংখ্যার ঘাতে উন্নীত মানে হলো যে ওই বিক্রিয়কের মোল সংখ্যা তার পাওয়ার হবে বা ঘাত হবে। তাহলে সক্রিয় ভর বলতে আমরা কি বুঝি? সক্রিয় ভর বলতে আমরা যদি পদার্থটি তরল পদার্থ হয় তাহলে তার মোলার ঘনমাত্রাকে বুঝি। তাহলে তরল পদার্থের জন্য সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা, যদি গ্যাসীয় হয় তাহলে হবে আংশিক চাপ এবং কঠিন পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর 1 ধরা হয়। তাহলে সক্রিয় ভর হচ্ছে তরলের জন্য মোলার ঘনমাত্রা, গ্যাসের জন্য আংশিক চাপ এবং কঠিন পদার্থের জন্য 1। যত কঠিন পদার্থ আছে সবার সক্রিয় ভর 1 ধরা হয়। কেন? কারণ কঠিন পদার্থের সক্রিয় ভর 1 ধরার কারণ হচ্ছে কঠিন পদার্থের ঘনমাত্রা বা ঘনত্ব বা তার আকার বা আয়তন তুমি যাই বলো সেটা খুব একটি পরিবর্তন হয় না। এ কারণে তার ঘনমাত্রা তার সক্রিয় ভরকে 1 ধরা হয়। তাহলে ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা যদি বিক্রিয়ার হারের সংজ্ঞাটা আবার একটু বলি, তাহলে ভরক্রিয়া সূত্র মতে আমরা বলতে পারি কোনো রাসায়নিক বিক্রিয়ার হার হলো সমতাকৃত সমীকরণ মতে প্রতিটি বিক্রিয়কের মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। মনে করো এটা একটি বিক্রিয়া, এই বিক্রিয়ায় আমার এ থেকে উৎপাদ তৈরি হলো। তাহলে ভরক্রিয়া সূত্র অনুযায়ী যখন আমরা এর আগে বিক্রিয়ার হার নির্ণয় করছিলাম সেখানে কিন্তু আমরা বলছিলাম সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধি অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার হচ্ছে বিক্রিয়ার হার। কিন্তু ভরক্রিয়া সূত্র অনুযায়ী উৎপাদকে আর আমরা কোনো কাজে লাগাবো না। সেক্ষেত্রে ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার হবে বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে এবং বিক্রিয়কের ঘনমাত্রার সাপেক্ষে বিক্রিয়ার হার আর হবে কার সমানুপাতিক? এই যে বিক্রিয়ক তার সক্রিয় ভর এর সমানুপাতিক। আমরা বলছি মোল সংখ্যার ঘাতে উন্নীত। তাহলে এখানে কত মোলে বিক্রিয়া করছে? এখানে 1 মোলে বিক্রিয়া করছে। তাহলে তার পাওয়ার হবে কত? 1। আমরা যদি এমন করি যে 2a থেকে উৎপাদ p তৈরি করি তাহলে বিক্রিয়ার হার কত? তাহলে বিক্রিয়ার হার হবে a এর পাওয়ার হবে 2। আমরা যদি n মোল a থেকে করি, n মোল a থেকে উৎপাদ p পাই, তাহলে কি হবে বিক্রিয়ার হার হবে a এর পাওয়ার হচ্ছে n। এভাবে ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা কোন রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি। তাহলে যদি বিক্রিয়াটা a+b হয়, দেখো a+b এই বিক্রিয়ায় যদি তুমি উৎপাদ p পাও তাহলে বিক্রিয়ার হার v অথবা r যে কোনোটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এটা হবে a এবং b প্রতিটি বিক্রিয়কের মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে মোল সংখ্যা 1 এ কারণে সেটা তার ঘাত হবে। এই হচ্ছে আমাদের ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার। তাহলে ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা বিক্রিয়ার যে হার নির্ণয় করি এই ভরক্রিয়া সূত্রের উপর ডিপেন্ড করি আমরা পরবর্তীতে বিক্রিয়ার হার নির্ণয় করব। মনে করো একটি রাসায়নিক বিক্রিয়া হলো x মোল a এবং y মোল b, তারা বিক্রিয়ায় কি উৎপন্ন করলো? একটি উৎপাদ উৎপন্ন করলো বা দুটি উৎপাদ উৎপন্ন করলো ইত্যাদি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার জন্য তুমি বিক্রিয়ার হার আর কি লিখবা? বিক্রিয়ার হার লিখবা আর a এবং b এবং তাদের পাওয়ার কত হবে? তাদের পাওয়ার a এর পাওয়ার হবে x এবং b এর পাওয়ার হবে y। তাহলে এটাকে আমরা লিখতে পারি r সমান k ইন্টু a এর পাওয়ার x এবং b এর পাওয়ার y।
আর সমান কে ইন্টু এ এর পাওয়ার এক্স বি এর পাওয়ার ওয়াই। এই কে কে কি বলা হয়? এই কে কে বলা হয় এখানে বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। তাহলে এখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। তাহলে কে কি? বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক যদি কে হয় তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা যদি এ এর মোলার ঘনমাত্রা জানি এবং বি এর মোলার ঘনমাত্রা জানি, আমরা ধরে নিলাম এ এর মোলার ঘনমাত্রা সমান 1 মোল পার লিটার, বি এর মোলার ঘনমাত্রা আমরা ধরে নিলাম 1 মোল পার লিটার। তাহলে আমার আর সমান কি হবে? সেই ক্ষেত্রে আর সমান হবে কে। সেই ক্ষেত্রে আর সমান কে হবে। তাহলে তখন বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক পরস্পরের সমান হবে। কখন? যখন বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভর 1 ধরা হলো বা বিক্রিয়কের 1 মোল পার লিটার তার মোলার ঘনমাত্রা ধরা হলো, সেই সকল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার হার পরস্পরের সমান। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে যদি আমরা বলি, বিক্রিয়ার হার ধ্রুবকের যদি সংজ্ঞা দেই তাহলে আমরা কি দিতে পারি? বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা দিতে পারি একক মোলার ঘনমাত্রার, একক মোলার ঘনমাত্রার কোন বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার ধ্রুবক বলে। তাহলে সংজ্ঞাটা লেখো, হার ধ্রুবক কাকে বলে? হার ধ্রুবক হবে একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। এখন দেখো, এই বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য কি কি হতে পারে? বিক্রিয়ার হার ধ্রুবকের যদি আমরা বৈশিষ্ট্য নির্ণয় করি তাহলে বিক্রিয়কের হার ধ্রুবকের আমরা বৈশিষ্ট্য বলতে পারি যে স্থির তাপমাত্রায় বা একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটি বিক্রিয়ার হার ধ্রুবক নির্দিষ্ট। তার মানে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে হার ধ্রুবক নির্দিষ্ট থাকবে। কার? একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট থাকবে। যদি তুমি তাপমাত্রার পরিবর্তন করো তাহলে হার ধ্রুবকের মানেরও পরিবর্তন হবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কি? তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে ওই নির্দিষ্ট বিক্রিয়ারই হার ধ্রুবক ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় তার হার ধ্রুবক হবে ভিন্ন ভিন্ন। আমরা যদি একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়া নেই, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার হার ধ্রুবক হবে ভিন্ন ভিন্ন। একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার হার ধ্রুবক হবে ভিন্ন ভিন্ন। তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য বলছি যে একই তাপমাত্রায় নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবক নির্দিষ্ট। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছি যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একই বিক্রিয়ার হার ধ্রুবক ভিন্ন ভিন্ন। তৃতীয় বৈশিষ্ট্য আমি বলছি যে একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার হার ধ্রুবক তোমার ভিন্ন ভিন্ন। চতুর্থ বৈশিষ্ট্য দেখো, হার ধ্রুবকের যে মান, এই হার ধ্রুবকের মান এই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। কেন করে না? তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো অথবা হ্রাস করো, কারণ তুমি হার ধ্রুবক যখন নির্ণয় করবা তখন তার মোলার ঘনমাত্রা নিবা 1 মোল পার লিটার। তাহলে আমি ঘনমাত্রা যদি বিক্রিয়কের বৃদ্ধি করি অথবা হ্রাস করি সেক্ষেত্রে হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না। দেখো, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার উপরে হার ধ্রুবকের মান ডিপেন্ড করে না, এটা চতুর্থ বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার ধ্রুবকের মান থেকে বিক্রিয়ার হার সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেখো, আর সমান যদি কে হয়, এখন কে এর মান মনে করো বেশি, তাহলে আর এর মানও হবে বেশি। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হার ধ্রুবকের মান যত বেশি হবে বিক্রিয়ার হারও তত বেশি হবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা বিক্রিয়ার হার ধ্রুবক থেকে পেয়ে থাকি। তাহলে এখানে কে হচ্ছে কি? কে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। কে হচ্ছে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে হার ধ্রুবকের সংজ্ঞা আমরা লিখলাম। সংজ্ঞা লেখার পরে আমরা কি করলাম? হার ধ্রুবকের বৈশিষ্ট্য বললাম। এখন যদি আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে দেখতে পাই যে বিক্রিয়কের হার ধ্রুবকের এককটা কি হবে, এককটা যদি আমরা নির্ণয় করি, দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আর সমান কে ইন্টু এর পাওয়ার এক্স বি এর পাওয়ার ওয়াই। তাহলে কে সমান কত? তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা কে সমান আমরা বলতে পারি বিক্রিয়ার হার, আর হচ্ছে বিক্রিয়ার হার ভাগ হবে এর পাওয়ার এক্স বি এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার এক্স বি এর পাওয়ার ওয়াই। এবার তোমাদের গত লেকচারে বিক্রিয়ার হারের একক পড়ানো হয়েছিল। বিক্রিয়ার হারের একক কি ছিল? মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হার হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। আর এ আর বি এর একক দেখো, মোলার ঘনমাত্রা নিচে আমরা মোল পার লিটার, তাহলে এর একক হবে মোল পার লিটারের পাওয়ার এক্স এবং বি এর একক হবে মোল পার লিটার এর পাওয়ার হবে ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি উপরে যেটা আছে আমার মোল পার লিটার এর পার সেকেন্ড ভাগ হবে মোল পার লিটার এর পাওয়ার হবে এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইকে আমরা কি বলে থাকি? এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, দেখো
এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে এটার উপরে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এন, যেখানে এন সমান এক্স প্লাস ওয়াই। তাহলে সমান আমরা লিখতে পারি মোল পার লিটার পার সেকেন্ড ভাগ হবে মোল পার লিটার এর পাওয়ার এন, যেখানে এন কি, এন সমান এক্স প্লাস ওয়াই। তাহলে এটার এককটা কি দাঁড়ালো? এককটা দাঁড়ালো মোল পার লিটার এর পাওয়ার 1 মাইনাস এন পার সেকেন্ড। তাহলে এটা কার একক? এই এককটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। দেখো, তাহলে বিক্রিয়ার হারের একক ডিপেন্ড করবে কার উপরে? বিক্রিয়ার হারের একক কি নির্দিষ্ট হবে? না, বিক্রিয়ার হারের একক ডিপেন্ড করবে যে ওই যে বিক্রিয়ক, সেই বিক্রিয়কের ঘাত কত তার উপর ডিপেন্ড করবে। দেখো, এক্স এবং ওয়াই এর মানের উপর ডিপেন্ড করবে, এন এর মানের উপর ডিপেন্ড করবে, এই বিক্রিয়কের ঘাতের উপর ডিপেন্ড করে বিক্রিয়ার হার ধ্রুবকের একক পরিবর্তিত হতে পারে। বিক্রিয়ার হার ধ্রুবকের একক পরিবর্তিত হতে পারে। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের একক আমরা যদি ফাইনালি বের করি মোল পার লিটার এর পাওয়ার 1 মাইনাস এন পার সেকেন্ড, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে এনটা কি? এখানে এনটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর যে ঘাতসমূহ আছে সেই ঘাতসমূহের যোগফল। তাহলে এখানে আমরা বলতে পারি এন সমান হলো এক্স প্লাস ওয়াই। এন সমান হলো এক্স প্লাস ওয়াই মানে কি? এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে যে ওই রাসায়নিক বিক্রিয়ায় যত মোট বিক্রিয়ক আছে তাদের মোল সংখ্যার যোগফল। এই এন কে বলা হয় বিক্রিয়ার ক্রম। এনটা কি তাহলে? এনটা হলো বিক্রিয়ার ক্রম বা অর্ডার। তাহলে আমরা নতুন একটা টার্ম পেলাম, বিক্রিয়ার ক্রম বা অর্ডার কাকে বলে? তাহলে বিক্রিয়ার ক্রম এবং অর্ডার আমরা বলবো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারের সমীকরণে, বিক্রিয়কের মোলার ঘনমাত্রার যে ঘাতসমূহ থাকে সেই ঘাতসমূহের যোগফলকে বিক্রিয়ার ক্রম বলে। তাহলে রিঅ্যাকশন অর্ডার কাকে বলে? যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি বলবে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার যে ঘাতসমূহ থাকে সেই ঘাতসমূহের যোগফলকে বিক্রিয়ার ক্রম বলে। মনে করো একটি রাসায়নিক বিক্রিয়া H2 যোগ I2 বিক্রিয়াটা 2HI উৎপন্ন হলো। তাহলে এই বিক্রিয়ার হার কত হবে? এই বিক্রিয়ার হার আর সমানুপাতিক হবে H2 এর মোলার ঘনমাত্রা ইন্টু I2 এর মোলার ঘনমাত্রা, যথাযথ ঘাতে উন্নীত করতে হবে তাদের মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা 1 আর 1, 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। তাহলে মোল সংখ্যা কত? 1 আর 1। তাহলে বিক্রিয়ার ক্রম কত বলো? এন এর মান হচ্ছে 1 প্লাস 1, তার মানে 2। তার মানে এই রিঅ্যাকশনটাকে তুমি কেমন রিঅ্যাকশন বলবে? এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এটাকে বলবো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এভাবে এই ক্রম আমরা নির্ণয় করতে পারি। ক্রমের এই যে সংজ্ঞাটা আমরা দিলাম সেখান থেকে আমরা কোন কোন ধরনের বিক্রিয়া পেতে পারি। আমরা দেখতে পাই যে ক্রম অনুযায়ী শূন্য ক্রম বিক্রিয়া আসে, প্রথম ক্রম বিক্রিয়া হতে পারে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হতে পারে এবং তৃতীয় ক্রম বিক্রিয়া হতে পারে। তার মানে ক্রমের উপর ডিপেন্ড করে বিক্রিয়া 4 ধরনের হতে পারে। একটা শূন্য ক্রম বিক্রিয়া, একটা প্রথম ক্রম বিক্রিয়া, একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, একটা তৃতীয় ক্রম বিক্রিয়া। এখন তুমি তাত্ত্বিকভাবে বা তত্ত্বীয় কোনো রাসায়নিক বিক্রিয়ায় ক্রমের মান 3 এর বেশিও পেতে পারো, কিন্তু বাস্তবে যে এক্সপেরিমেন্টাল যে রিঅ্যাকশনগুলো হয় তাদের ক্ষেত্রে ক্রমের মান কখনো 3 এর বেশি হতে পারে না। কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্যই বাস্তবে তাদের ক্ষেত্রে ক্রমের মান 3 এর বেশি হতে পারে না। তাহলে সর্বোচ্চ কত ক্রম পর্যন্ত বিক্রিয়া আছে? তৃতীয় ক্রম পর্যন্ত বিক্রিয়া আছে। এখন তাহলে তুমি শূন্য ক্রম বিক্রিয়া হতে পারে, প্রথম ক্রম বিক্রিয়া হতে পারে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া হতে পারে, তৃতীয় ক্রম বিক্রিয়া হতে পারে। তোমাদের এই রিঅ্যাকশন অর্ডার যেটা বিক্রিয়ার ক্রম, এটা তোমাদের সিলেবাস বহির্ভূত। তারপর আমি সঙ্গত কারণে শুধু সংজ্ঞাটা এবং একটা উদাহরণ দিলাম যে বিক্রিয়ায় ক্রম তুমি কিভাবে চিনবে এবং তাদের ওই যে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপরে যে বিক্রিয়ার হার ডিপেন্ড করবে, ওই হারের যে মোলার ঘনমাত্রা, ওই মোলার ঘনমাত্রার উপরে যে ঘাতসমূহ থাকবে ওই ঘাতের যোগফল হবেই বিক্রিয়ার ক্রম। সেই অনুযায়ী বিক্রিয়ার ক্রমকে আমরা বলতে পারি যে বিক্রিয়ার ক্রম হতে পারে কই রকম? বিক্রিয়ার ক্রম শূন্য ক্রম হতে পারে, প্রথম ক্রম হতে পারে, দ্বিতীয় ক্রম হতে পারে, তৃতীয় ক্রম হতে পারে। এইটুকু জানলে তোমাদের চলবে। এরপরে আরেকটি সংজ্ঞা এখানে আসে, সেটা হচ্ছে বিক্রিয়ার আণবিকত্ব বা মলিকুলারিটি। তাহলে আরেকটি সংজ্ঞা লেখো, বিক্রিয়ার আণবিকত্ব। বিক্রিয়ার আণবিকত্ব আমরা কাকে বলবো? আণবিকত্ব বোঝার আগে তোমরা একটা বিক্রিয়া দেখো। মনে করো এই বিক্রিয়ায় বিক্রিয়ক আমার এ, উৎপাদ তৈরি হবে পি। তাহলে কোন রাসায়নিক বিক্রিয়ায় আমার বিক্রিয়কগুলো কি সরাসরি উৎপাদে পরিণত হবে? প্রশ্ন হচ্ছে এটা। কোন রাসায়নিক বিক্রিয়ায়
কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমার বিক্রিয়ক এ উৎপাদ হচ্ছে পি, তাহলে এ থেকে সরাসরি পি তৈরি হবে কিনা? না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো সরাসরি উৎপাদে পরিণত হয় না। বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হওয়ার ক্ষেত্রে প্রথমে তারা মধ্যবর্তী একটি যৌগ বা অন্তর্বর্তী একটি যৌগ বা অবস্থান্তর একটি যৌগ তৈরি করে। তাহলে দেখো, এ থেকে মনে করো এক্স তৈরি হবে, এক্স থেকে পি তৈরি হবে, এ থেকে এক্স তৈরি হবে, এক্স থেকে পি তৈরি হবে। তাহলে এই এক্সটা কি? এখানে এক্সটা হচ্ছে একটি মধ্যবর্তী যৌগ বা অন্তর্বর্তী যৌগ। এটা আমরা সামনে আরো বিস্তারিত দেখব। তাহলে এ হচ্ছে আমাদের মধ্যবর্তী যৌগ বা অন্তর্বর্তী যৌগ। এই অন্তর্বর্তী যৌগ বিক্রিয়ক আগে অন্তর্বর্তী যৌগে গঠন করবে, তারপরে সে উৎপাদ তৈরি হবে। তাহলে দেখো বিক্রিয়াটা কি হলো, এ থেকে এক্স হলো, এক্স থেকে পি হলো। এই এ থেকে এক্স এবং এক্স থেকে পি, এক্ষেত্রে দুটি স্টেপ আছে। দেখো, একটি স্টেপ ধীর গতিতে ঘটে, আরেকটি স্টেপ দ্রুত গতিতে ঘটে। আমি মনে করি যদি এই স্টেপটা সাধারণত ধীর গতিতে ঘটে, স্লোলি ঘটে, আর পরের স্টেপটা দ্রুত গতিতে ঘটে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ধীর গতির ধাপে, কোনো রাসায়নিক বিক্রিয়ার ধীর গতির ধাপে যতগুলো বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কোনো রাসায়নিক বিক্রিয়ার ধীর গতির ধাপে যতগুলো বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়কের সেই সংখ্যাকে ওই বিক্রিয়ার আণবিকত্ব বলা হয় বা ওই রিঅ্যাকশনের মলিকুলারিটি বলা হয়। তাহলে মলিকুলারিটি বা আণবিকত্ব কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ার ধীর গতির ধাপে যতগুলো বিক্রিয়ক অংশগ্রহণ করে, তাহলে কোন স্টেপে? স্লো স্টেপে যতগুলো রিঅ্যাকট্যান্ট অংশগ্রহণ করবে, রিঅ্যাকট্যান্টের সেই সংখ্যাকে বলা হবে তার আণবিকত্ব বা মলিকুলারিটি। তাহলে একটা সংজ্ঞা আমরা পড়লাম বিক্রিয়ার ক্রম, আর একটা পড়লাম কি? আণবিকত্ব। ক্রম কাকে বললাম আমরা? ক্রম বললাম কোনো রাসায়নিক বিক্রিয়ার রেট রিঅ্যাকশনে বা বিক্রিয়ার হার নির্ধারণী সমীকরণে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার উপরে যে ঘাত সমূহ থাকে, সেই ঘাতের যোগফলকে বিক্রিয়ার ক্রম বলে। আর আণবিকত্বের ক্ষেত্রে বললাম কোন রাসায়নিক বিক্রিয়ার ধীর গতির ধাপে যতগুলো বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই বিক্রিয়ার আণবিকত্ব বলে। এ হচ্ছে আমাদের আণবিকত্ব এবং এর পাশাপাশি বিক্রিয়ার ক্রম। এই সংজ্ঞা দুটো তোমাদের জানলে হবে। তাহলে আণবিকত্ব একটা জিনিস, আর রিঅ্যাকশন অর্ডার বা ক্রম ভিন্ন আরেকটি জিনিস। আণবিকত্বের মান এভাবে ভিন্ন ভিন্ন 1 2 3 এভাবে হতে পারে, আণবিকত্বের মান 1 2 3 ইত্যাদি হতে পারে। এবারে আসো, আমরা এই যে রাসায়নিক বিক্রিয়ার হার পড়লাম, এই রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে তোমরা লেখো, রাসায়নিক বিক্রিয়ার হার যেসব বিষয় দ্বারা পরিবর্তিত হয় বা যেসব নিয়ামক দ্বারা পরিবর্তিত হয়। রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি ফ্যাক্টর দ্বারা সে পরিবর্তিত হতে পারে, এই ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করব। প্রথমে যেটা আমরা বলতে পারি, কোনো রাসায়নিক বিক্রিয়া যে ফ্যাক্টর দ্বারা পরিবর্তিত হয়, সেই ফ্যাক্টরটি হলো যে বিক্রিয়ার প্রকৃতি। বিক্রিয়াটা কেমন বিক্রিয়া সেটার উপর ডিপেন্ড করে তার হার বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। তাহলে যেসব নিয়ামক দ্বারা রাসায়নিক বিক্রিয়ার হার পরিবর্তিত হয়, তাদের মধ্যে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে বিক্রিয়ার প্রকৃতি। প্রথমটা হলো বিক্রিয়ার প্রকৃতি। তাহলে যেসব নিয়ামক দ্বারা রাসায়নিক বিক্রিয়া হার পরিবর্তিত হয় বা যেসব নিয়ামকের উপর বা যেসব বিষয়ের উপর রাসায়নিক বিক্রিয়া নির্ভরশীল, তার প্রথমটা হচ্ছে বিক্রিয়ার প্রকৃতি। মনে করো একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যোগ সিলভার নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট বিক্রিয়ায় কি হবে? সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে যোগ সোডিয়াম নাইট্রেট হবে। এই রিঅ্যাকশনটা হচ্ছে আয়নিক রিঅ্যাকশন। আয়নিক রিঅ্যাকশন খুব দ্রুত গতিতে ঘটে। তাহলে এই বিক্রিয়াটার রেট কেমন? খুব দ্রুত ঘটে। এটা -10⁻⁶ সেকেন্ড সময়ের মধ্যে 10⁻⁶ সেকেন্ড সময়ের মধ্যে এই রিঅ্যাকশন সংঘটিত হয়ে যায়। তাহলে এই আয়নিক রিঅ্যাকশনের তোমার রেটটা হবে কি? বেশি হবে। কিন্তু রিঅ্যাকশনটা যদি কোভ্যালেন্ট রিঅ্যাকশন হতো, মনে করো নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, তাহলে এক্ষেত্রে কি হতো? নাইট্রোজেনের বন্ড ভাঙতো, হাইড্রোজেনের বন্ড ভাঙতো, নতুন করে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড তৈরি করতো। তাহলে কোভ্যালেন্ট রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে রিঅ্যাকশন রেট হবে স্লো বা খুব কম। কোভ্যালেন্ট রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে বিক্রিয়ার হার হবে কম, আয়নিক রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়ার হার হবে বেশি। তাহলে প্রথম যে ফ্যাক্টর দ্বারা আমরা রাসায়নিক বিক্রিয়ার হার পরিবর্তিত হতে পারে বললাম, তার ক্ষেত্রে প্রথমটা বললাম বিক্রিয়ার প্রকৃতি। বিক্রিয়ার প্রকৃতিতে আমরা বললাম আয়নিক রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে, কোভ্যালেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়া ধীর গতিতে ঘটবে। দ্বিতীয় ফ্যাক্টর আমরা বলতে পারি বিক্রিয়কের প্রকৃতি। বিক্রিয়কের প্রকৃতির উপরেও রাসায়নিক বিক্রিয়া ডিপেন্ড করে। যেমন তুমি একটি বিক্রিয়া নাও, মনে করো নাইট্রিক অক্সাইড যোগ অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড
আরেকটা বিক্রিয়া হচ্ছে কার্বন মনোক্সাইড যোগ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড। এখানে নাইট্রিক অক্সাইড খুব দ্রুত গতিতে জারিত হয়, কিন্তু কার্বন মনোক্সাইড ধীর গতিতে জারিত হয়। তাহলে এই প্রথম যে বিক্রিয়াটা এটা দ্রুত গতিতে ঘটে, পরের বিক্রিয়াটা ধীর গতিতে ঘটে। তাহলে এই যে বিক্রিয়ার হার ডিপেন্ড করতেছে সেটা কার উপর ডিপেন্ড করতেছে? এই যে তাদের বিক্রিয়ক, সেই বিক্রিয়কের উপর ডিপেন্ড করতেছে। তাহলে বিক্রিয়কের প্রকৃতির উপরেও রাসায়নিক বিক্রিয়া দ্রুত হতে পারে, আবার ধীর গতিতে হতে পারে। তৃতীয় ফ্যাক্টর আমরা বলতে পারি, দেখো, উৎপাদের স্থিতিশীলতা। রাসায়নিক বিক্রিয়ায় আমার যে বিক্রিয়ক আছে ওই বিক্রিয়কগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে উৎপাদ তৈরি করবে সেই উৎপাদের স্থিতিশীলতার উপর ডিপেন্ড করেও বিক্রিয়া পরিবর্তিত রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি পেতে পারে। তাহলে তৃতীয় ফ্যাক্টর হচ্ছে আমাদের উৎপাদের স্থিতিশীলতা। উৎপাদের স্থিতিশীলতা। মনে করো একটি অ্যাসিড, একটি জৈব অ্যাসিড নিলাম আমরা, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন আর প্রোটন রিলিজ করে অ্যাসিড। আরেকটা অ্যাসিড নিলাম আমরা মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, এটা তৈরি করলো এই আয়ন আর প্রোটন। তাহলে দেখো এই যে দুটি ভিন্ন উৎপাদ পেলে তুমি, এই যে তোমার দুটি ভিন্ন উৎপাদ, একটি উৎপাদ, এই দুটি উৎপাদের মধ্যে এটা বেশি স্থিতিশীল, এটা বেশি স্থিতিশীল। তাহলে নিচের যে আয়নটা তৈরি হয় প্রোটন রিলিজ করার পরে যেটা থাকে তার মধ্যে এই ফর্মিক অ্যাসিড থেকে যে ফরম্যাট আয়নটা আসে, মিথানোইক অ্যাসিড থেকে যেটা আসে, সেটার স্থিতিশীলতা বেশি। তাহলে এটা বেশি স্থিতিশীল হওয়ার কারণে এই রিয়াকশনটা দ্রুত গতিতে ঘটবে, এই রিয়াকশনটা ধীর গতিতে ঘটবে, কারণ ওর থেকে উৎপন্ন আয়নের স্থিতিশীলতা বা ও যে উৎপাদ তৈরি করে সেই উৎপাদের স্থিতিশীলতা কম। এই কারণে এই রিয়াকশন রেট বেশি, এই রিয়াকশন রেট কম হবে। তাহলে থার্ড যে ফ্যাক্টর আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে কি, থার্ড ফ্যাক্টর হচ্ছে উৎপাদের স্থিতিশীলতা। উৎপাদ যত বেশি স্থিতিশীল হবে ওই রিয়াকশন তত দ্রুত গতিতে ঘটবে। উৎপাদ যত বেশি স্থিতিশীল হবে ওই রিয়াকশন তত দ্রুত গতিতে ঘটবে আমরা বলতে পারি। চতুর্থ ফ্যাক্টর হচ্ছে, দেখো, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো চতুর্থ ফ্যাক্টর হবে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। 4 নাম্বার ফ্যাক্টর আমাদের বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন মনে করো তুমি বিক্রিয়ক অণু আকার নিচ্ছ বড় বড়, এ একটা বিক্রিয়ক অণু, এ একটা বিক্রিয়ক অণু, এ একটা বিক্রিয়ক অণু। এই বিক্রিয়ক অণু একটা আরেকটি বিক্রিয়ক এর চারপাশে এসে এর সাথে বিক্রিয়া করবে। এখন যদি তুমি বিক্রিয়ার অণুগুলোর আকার ছোট ছোট নাও, ওর পরিবর্তে ছোট ছোট নিলে দেখো তাহলে সহজেই এই বড় অণুগুলো ভেঙে যখন ছোট ছোট অণু হয়ে গেল, এই ছোট ছোট অণুগুলোর ক্ষেত্রে বা বৃহৎ অণু না নিয়ে আমরা যদি ছোট অণু নেই তাহলে তার সারফেস এরিয়াটা বৃদ্ধি পায়, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়। যখন বৃদ্ধি পায় তখন সহজেই অপর যে বিক্রিয়ক অণুগুলো আছে বা দ্রাবক অণুগুলো আছে, যাই থাকুক, যার সাথে সে বিক্রিয়া করবে, তারা সহজেই ওর চারপাশ ধরে ঘিরে ধরতে পারে। ঘিরে ধরতে পারলে ওর ভিতরে যেহেতু স্পেস কম, সহজেই এই রিয়াকশনটা ঘটে। এ কারণে আমরা বলে থাকি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পাবে। তার মানে বিক্রিয়ার হার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। বিক্রিয়কের পৃষ্ঠতল যত বৃদ্ধি পাবে ওই রাসায়নিক বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে, ওই রাসায়নিক বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। পঞ্চম ফ্যাক্টর হচ্ছে আলোর তীব্রতা। দেখো কোনো রাসায়নিক বিক্রিয়া আলো দ্বারা প্রভাবিত হয়, কোনো রাসায়নিক বিক্রিয়া আলো দ্বারা প্রভাবিত হয়। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া আলো দ্বারা প্রভাবিত হয় এদের এই রিয়াকশনগুলোকে আমরা বলি ফটোলাইটিক রিয়াকশন। ফটোলাইটিক রিয়াকশন। তাহলে পঞ্চম ফ্যাক্টর হচ্ছে আমাদের আলোর তীব্রতা। যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের আলো দ্বারা প্রভাবিত তাদেরকে আমরা তীব্রতা হ্রাস বৃদ্ধি করে ওই রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি অথবা হ্রাস করতে পারি। মনে করো হাইড্রোজেন গ্যাস যোগ ক্লোরিন গ্যাস, এরা বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস উৎপন্ন করবে, HCl গ্যাস উৎপন্ন করবে। এই যে HCl গ্যাস উৎপন্ন করবে এই রাসায়নিক বিক্রিয়া যত সময় সূর্যালোকের উপস্থিতিতে না আসবে তত সময় এই বিক্রিয়া হবে না। তাহলে এই HCl বা সূর্যালোকের পরিমাণ যে যত বৃদ্ধি পাবে আলোর তীব্রতা, HCl মান যত বৃদ্ধি পাবে এই রাসায়নিক বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তাহলে এই বিক্রিয়া হচ্ছে ফটোলাইটিক রিয়াকশন। এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। 6 নম্বর ফ্যাক্টর বলবো আমরা প্রভাবক। 6 নম্বর ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রভাবক। প্রভাবক দ্বারাও রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পেয়ে থাকে, আবার কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি প্রভাবক দ্বারা হ্রাসও পেয়ে থাকে। তাহলে 6 নম্বর ফ্যাক্টর হচ্ছে প্রভাবক। প্রভাবক দ্বারাও রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয়। প্রভাবক দ্বারাও রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয়। মনে করো একটি রাসায়নিক বিক্রিয়া সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। এই রাসায়নিক বিক্রিয়ায় যদি তুমি প্রভাবক হিসেবে নাইট্রিক অক্সাইড ইউজ করো তাহলে বিক্রিয়ার হার ক্রমাগত বৃদ্ধি পেয়ে থাকে, ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার হার এই যে প্রভাবকের উপর ডিপেন্ড করে। প্রভাবক যখনই উপস্থিত থাকে তখনই রাসায়নিক বিক্রিয়াটা দ্রুত গতিতে ঘটে। প্রভাবক বিহীন অবস্থায় বিক্রিয়াটা খুব ধীর গতিতে ঘটবে, খুব ধীর গতিতে ঘটবে। তাহলে 6 নম্বর ফ্যাক্টর বিক্রিয়ার হার যেসব নিয়ামক দ্বারা পরিবর্তিত হয় তার মধ্যে 6 নং ফ্যাক্টর আমরা বললাম কি প্রভাবক। 7 নম্বর ফ্যাক্টর হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। 7 নম্বর ফ্যাক্টর হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা যদি তুমি বৃদ্ধি করো তাহলে কি হবে? মনে করো এখানে আমার কয়েকটি বিক্রিয়ক আছে, এখানে বিক্রিয়কের সংখ্যা অনেক বেশি। বিক্রিয়কগুলো যখন উৎপাদ তৈরি করে তারা কিভাবে উৎপাদ তৈরি করে সেই সমীকরণ বা সেই ব্যাখ্যা, সেই থিওরি আমরা পরের লেকচারে দিব। এখানে দেখো অণুর সংখ্যা বেশি, অণুর সংখ্যা যত বেশি হবে, গ্যাদারিং যত বেশি হবে, তত অণুগুলো পরস্পরের সাথে ধাক্কায় লিপ্ত হবে, একে অপরকে ধাক্কা দিবে। তাহলে এখানে ধাক্কা হবে কম। তাহলে অণুগুলো একে অপরকে যত বেশি ধাক্কা দিবে তারা তত বেশি সক্রিয় হবে। রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ তৈরি করে সব বিক্রিয়ক কিন্তু উৎপাদে পরিণত হয় না। তাহলে কোন বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়? রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র যে সকল অণু, বিক্রিয়কের মধ্যে যে সকল অণু সক্রিয় হতে পারে তারাই শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া উৎপাদ তৈরি করে। তাহলে আমার এই রাসায়নিক বিক্রিয়ায় যত বিক্রিয়ক অণু নিব আমি, তাদের মধ্যে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? তাদের সক্রিয়তা ডিপেন্ড করে তাদের কলিশনের উপর, তাদের সংঘর্ষের উপর। তাদের সংঘর্ষ যত বেশি হবে তাদের সক্রিয় অণুর সংখ্যা বাড়বে, সক্রিয় অণুর সংখ্যা যত বাড়বে উৎপাদ তত বাড়বে, সক্রিয় অণু যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যত তুমি বৃদ্ধি করবা অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ তত বৃদ্ধি পাবে। পারস্পরিক সংঘর্ষ যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তাহলে 7 নম্বর যে ফ্যাক্টর আমরা বললাম সেই ফ্যাক্টরের আলোকে আমরা কি বলতে পারি? সেই ফ্যাক্টরের আমরা আলোকে বলতে পারি যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পেয়ে থাকে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পেয়ে থাকে। 8 নম্বর ফ্যাক্টর আমরা বলবো চাপের প্রভাব। 8 নম্বর ফ্যাক্টর আমরা বলবো চাপের প্রভাব। তাহলে চাপ দ্বারাও আমাদের বিক্রিয়ার হার কি হয়? নিয়ন্ত্রিত হয় বা পরিবর্তিত হয়। তাহলে কার ক্ষেত্রে চাপের প্রভাব প্রযোজ্য? শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। তোমরা লাসাতেলের নীতি থেকে শুরু করে অনেক কিছু 9-10 যে পড়ে আসছো সেখানেও পড়ছো যে তরল বা কঠিনের উপরে চাপের কোনো প্রভাব থাকে না। তাহলে চাপের প্রভাব আমার কার উপরে থাকবে? শুধুমাত্র গ্যাসীয় পদার্থের উপর থাকবে চাপের প্রভাব। তার ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে। মনে করো এটা কিছু গ্যাসের অণু এভাবে ছড়ানো ছিটানো আছে, এভাবে ছড়ানো ছিটানো আছে অণুগুলো। তাহলে এখানে তার আয়তনটা কি? আয়তনটা তার বেশি। এই অণুগুলোর উপরে যদি আমি বাইরে থেকে চাপ প্রয়োগ করি তাহলে গ্যাসের অণুগুলো ছোট আয়তনের মধ্যে চলে আসবে, তাদের আয়তন সংকুচিত হবে। তোমরা জানো যে গ্যাসের উপরে যত বেশি চাপ প্রয়োগ করা হয় গ্যাসের অণুগুলো পরস্পরের তত কাছাকাছি আসে, তার মানে আয়তন সংকুচিত হয়। আয়তন সংকুচিত হলে অণুগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে। দেখো অণুগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে। একটু আগে আমরা এখানে বলে আসছি যে অণুর সংখ্যা, অণুগুলো যত পরস্পরের কাছাকাছি আসবে তাদের তত বেশি সংঘর্ষ হবে। সংঘর্ষ যত বেশি হবে তত বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, উৎপাদও বৃদ্ধি পাবে। সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়ার কারণ হলো সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এরা পরস্পর দূরে দূরে ছিল, তাদের ঘনত্ব ছিল কম, এবার একটু কম জায়গার মধ্যে তারা বেশি লোক চলে আসলো, তাহলে তাদের ঘনত্বটা হচ্ছে বেশি। তাহলে সংঘর্ষ কোথায় বেশি হবে? অবশ্যই এখানে সংঘর্ষ বেশি হবে। তাহলে গ্যাসের উপর যখন তুমি চাপ প্রয়োগ করছো গ্যাসের আয়তন সংকুচিত হলো। আয়তন সংকুচিত হওয়ার সাথে সাথে আমরা কি বলতে পারি? আয়তন সংকুচিত হওয়ার সাথে সাথে আমরা বলতে পারি সংঘর্ষ এখানে বেশি হবে। সংঘর্ষ যত বেশি হবে তাহলে সক্রিয় অণুর সংখ্যা বাড়বে। সক্রিয় অণু যত বেশি হবে তত বেশি সংখ্যক অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদ তৈরি করবে, তার মানে বিক্রিয়ার হার বেশি হবে।
তার মানে বিক্রিয়ার হার বেশি হবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাবটা কি? গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাবটা আমরা বলতে পারি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যত বেশি চাপ প্রয়োগ করা হবে তার আয়তন তত সংকুচিত হবে, আয়তন যত সংকুচিত হবে অণুগুলোর মধ্যে সংঘর্ষ তত বৃদ্ধি পাবে, সংঘর্ষ যত বৃদ্ধি পাবে অণুর বিক্রিয়ার হার তত বাড়বে। তাহলে চাপের প্রভাব কার ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসীয় অণুর ক্ষেত্রে প্রযোজ্য, তরল এবং কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে তাহলে কি হবে? বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। লাস্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের তাপমাত্রা। সর্বশেষ যে ফ্যাক্টর যেটা দ্বারা বিক্রিয়ার হার প্রভাবিত হয় সেটা হচ্ছে তাপমাত্রা। স্বাভাবিকভাবে তাপমাত্রার এটা আমরা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করব, কিন্তু তার আগে তোমরা বলো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার কি হবে। তুমি একটা পদার্থ যদি তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে অণুগুলোর ছোটাছুটির পরিমাণটা বাড়বে কিনা? অণুগুলো আগে যে জায়গায় ছিল অণুগুলোর মুভমেন্ট বৃদ্ধি পাবে। অণুগুলোর মুভমেন্ট যত বৃদ্ধি পাবে, তাদের গতি যত বৃদ্ধি পাবে, তখন একটি আরেকটির গায়ে ধাক্কা তত বেশি লাগবে। ধাক্কা বা সংঘর্ষ যত বেশি হবে অণুর সক্রিয় সংখ্যা বাড়বে, সক্রিয় অণুর সংখ্যা যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। তার মানে কি? তাপমাত্রা যত তুমি বৃদ্ধি করতে থাকবা তত কি হবে? ওই অণুগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাবে, কারণ অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে। কাইনেটিক এনার্জি বৃদ্ধি পেলে অণুগুলো চারদিকে ছোটাছুটি করবে। যখনই ছোটাছুটির পরিমাণ তাদের বাড়বে, এক জায়গায় বসে না থেকে ছোটাছুটি যখন বেশি করবে, তখনই তারা একে অপরের সাথে বেশি সংঘর্ষে লিপ্ত হবে। যত বেশি সংঘর্ষ হবে উৎপাদের পরিমাণ তত বৃদ্ধি পাবে। উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে কি? উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে বেশি সংখ্যক বিক্রিয়ক তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। বেশি সংখ্যক বিক্রিয়ক যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন আমরা সহজেই বলতে পারি যে ওই বিক্রিয়ার হারও তত বেশি হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমাদের 9 নাম্বার ফ্যাক্টর হচ্ছে কি? তাপমাত্রা। 9 নাম্বার ফ্যাক্টর হচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধির সাথে যে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এটা বিজ্ঞানী আরহেনিয়াস সমীকরণের মাধ্যমে প্রমাণ করে দেখান। বিজ্ঞানী আরহেনিয়াস যে সমীকরণের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার প্রমাণ করেন, সেক্ষেত্রে তিনি দেখান যে তাপমাত্রা যত বৃদ্ধি পাবে আমাদের ওই সক্রিয় অণুর পরিমাণ তত বৃদ্ধি পাবে। সক্রিয় অণুর পরিমাণ যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তার মানে সক্রিয় অণুর ভগ্নাংশ, সক্রিয় অণুর ভগ্নাংশ যত বাড়বে, সক্রিয় অণুর সংখ্যা যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিক্রিয়ার হার, আমরা বলতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক ই এর পাওয়ার ই মাইনাস ইএ বাই আরটি। ইএ বাই আরটি। তাহলে এখানে ইএ বাই আরটিটা কি? এই ইএ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি হচ্ছে সক্রিয় অণুর ভগ্নাংশ। সক্রিয় অণুর ভগ্নাংশ অর্থাৎ কি পরিমাণ টোটাল অণুর মধ্যে কতটুকু পরিমাণ সক্রিয় হলো তাদের সংখ্যাটা এটা। এটা বিজ্ঞানী আরহেনিয়াস পরীক্ষার মাধ্যমে দেখান যে তাদের সংখ্যাটা এটা। সেই সংখ্যাটা হবে বিক্রিয়ার হারের সমানুপাতিক। তাহলে সক্রিয় অণুর ভগ্নাংশের পরিমাণ হবে বিক্রিয়ার হারের সমানুপাতিক। আবার কি বলা হলো? আবার বলা হলো কার্যকর সংঘর্ষ যত বৃদ্ধি পাবে, সংঘর্ষ যত বৃদ্ধি পাবে, সংঘর্ষগুলো কেমন সংঘর্ষ? কার্যকর সংঘর্ষ, ইফেক্টিভ। তাহলে কার্যকর সংঘর্ষ যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পায়। একটু আগে আমরা আলোচনা করে আসছি সংঘর্ষ বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক এন। তাহলে এখানে এনটা কি? এনটা হচ্ছে কার্যকর সংঘর্ষের সংখ্যা। কার্যকর সংঘর্ষের সংখ্যা অর্থাৎ কার্যকর সংঘর্ষ যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পাবে। অর্থাৎ কার্যকর সংঘর্ষ যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পাবে। তাহলে এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি লিখতে পারি? দুটাকে একত্রিত করে আমরা লিখতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। তাহলে এখানে এনটা কি? কার্যকর সংঘর্ষের সংখ্যা। ই টু দি পাওয়ার ইএ মাইনাস আর মাইনাস ইএ বাই আরটি মানে সক্রিয় অণুর ভগ্নাংশ। তাহলে এখানে ইএটা কি? ইএটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। ইএটা হচ্ছে কি? সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। এটা কাকে বলে সংজ্ঞাটা আমরা এখানে পড়বো না, আমরা পরের লেকচারে সংজ্ঞাটা পড়বো। সক্রিয়ণ শক্তি তোমরা এখানে নোট রাখো যে ইএটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং টিটা হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। তাহলে আরহেনিয়াসের মতে বিক্রিয়ার হার হচ্ছে এন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি এর সমানুপাতিক।
এখন যদি ওই রাসায়নিক বিক্রিয়ায় তুমি কোনো প্রভাবক কোনো নিয়ামককে পরিবর্তন না করো, কোনো শর্তকে পরিবর্তন না করো, রাসায়নিক বিক্রিয়ায় যদি তুমি তাপমাত্রার পরিবর্তন না করো, তাহলে বলা হলো যে, বা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন যদি না করো, তাহলে বলা হলো ওই রাসায়নিক বিক্রিয়ার হার হবে, যদি আমরা কোনো কিছুকে পরিবর্তন, কোনো শর্তকে পরিবর্তন না করি, তাহলে তার বিক্রিয়ার হার হচ্ছে তার হার ধ্রুবকের সমানুপাতিক। রাসায়নিক বিক্রিয়ার হার হবে কোনো শর্তকে পরিবর্তন না করলে তার হার ধ্রুবকের বা ওই রিঅ্যাকশন রেটের, তোমার রিঅ্যাকশন রেটটা হবে হার ধ্রুবকের রেট কনস্ট্যান্টের সমানুপাতিক। তাহলে এই দুটি সমীকরণ থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কে সমানুপাতিক n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, অথবা আমরা বলতে পারি কে সমান এক্স ইন্টু এন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এখানে এক্সটাকে আমরা বললাম কি সমানুপাতিক ধ্রুবক, এক্সটাকে বললাম সমানুপাতিক ধ্রুবক, অথবা আমরা এটাকে বলতে পারি কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তাহলে এখানে এটাকে, এখানে এ সমান হলো তাহলে এক্স ইন্টু এন সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটা হলো ফ্রিকোয়েন্সি ভেক্টর, যা হচ্ছে এক্স এবং এন এর গুণফল। এই সমীকরণটি আরএনিয়াস সমীকরণ নামে পরিচিত, কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তাহলে এখানে কেটা হচ্ছে হার ধ্রুবক, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটা হচ্ছে শক্তি শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে কেলভিন বা পরম তাপমাত্রা। এই সমীকরণটিতে যদি আমরা উভয় পক্ষে লন নেই তাহলে কি হবে দেখো, উভয় পক্ষে যদি আমরা লন নেই তাহলে আমরা বলতে পারি লন কে সমান লন এ, লন আর ই পরস্পরের বিপরীত, তাহলে বাদ মাইনাস ইএ বাই আর টি। এটা হচ্ছে ইটা হচ্ছে এন্টিলন, তাহলে লন এন্টিলন বাদ গেল, মাইনাস ইএ বাই আর টি চলে আসলো। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, আমরা লিখতে পারি লন কে সমান মাইনাস ইএ বাই আর টি প্লাস লন এ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। এখন যদি আমি লনের পরিবর্তে লগ ব্যবহার করি তাহলে আমি কি লিখতে পারি, 2.303 লগ কে সমান মাইনাস ই এ বাই আর টি যোগ 2.303 লগ এ। এবার 2.303 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে থাকবে কি লগ কে সমান মাইনাস ই এ বাই 2.303 আর ইন্টু 1/t, আমি একটু সাজিয়ে লিখলাম, যোগ লগ এ, যোগ লগ এ। তাহলে এই হচ্ছে আমাদের একটা সমীকরণ। সমীকরণটা কেমন সমীকরণ দেখো, এটাকে যদি আমরা ওয়াই ধরি, এটাকে যদি এম ধরি, এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি সি ধরি, এটা মাইনাস আছে, তাহলে সমীকরণটা হচ্ছে আমার ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি টাইপ সমীকরণ। সমীকরণটা হচ্ছে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি টাইপ সমীকরণ। এই সমীকরণে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটা কেমন হবে দেখো, আমার ওয়াই অক্ষ, এ হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষে আমি কাকে নিব, ওয়াই অক্ষে আমি নিব লগ কে, লগ কে। এক্স অক্ষে কাকে নিব, এক্স অক্ষে 1/t যাকে আমি এক্স ধরছি। তাহলে এই সমীকরণের সরলরেখাটা হবে ওয়াই এবং এক্স অক্ষকে ছেদকারী সরলরেখা, ওয়াই এবং এক্স অক্ষকে ছেদকারী সরলরেখা। তাহলে সেই সরলরেখার ঢাল হবে কত, এম। তাহলে সেই সরলরেখার ঢাল মানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ঢাল বা স্লোপ সমান কত, স্লোপ সমান হবে মাইনাস ই এ বাই 2.303 আর। তাহলে ঢালের মান যদি ট্যান থিটা দিয়ে তুমি নির্ণয় করো তাহলে এই সমীকরণ ব্যবহার করে তুমি, আর যেহেতু মোলার গ্যাস ধ্রুবক 2.303 কনস্ট্যান্ট, তাহলে ই এর মান সহজেই বের করতে পারবে। তাহলে আরএনিয়াস এই সমীকরণ দিয়ে তুমি সহজেই শক্তির মান বের করতে পারবে। আরএনিয়াস এই সমীকরণ দিয়ে তুমি সহজেই শক্তির মান বের করতে পারবে। তাহলে আমরা যে প্লটটা করলাম লগ কে বনাম 1/t, তাহলে আমার মূল বিন্দু থেকে ডান দিকে যত যাব 1/t তত বৃদ্ধি পাবে। আচ্ছা বলো তো 1/t মূল বিন্দু থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে টি কি হয়, তাহলে টি অবশ্যই হ্রাস পায়। তাহলে টি হ্রাসের সাথে সাথে লগ কে এর মানও হ্রাস পাচ্ছে। টি হ্রাসের সাথে সাথে বাম থেকে ডানে গেলে 1/t বৃদ্ধি পায়, 1/t বৃদ্ধি পাওয়া মানে টি হ্রাস পাওয়া। তাহলে বাম থেকে ডানে যত যাব টি এর মান তত হ্রাস পাবে, লগ কে এর মানও তত আস্তে আস্তে হ্রাস পাবে। দেখো এখানে আমাদের টি এর মান যত, এখানে লগ কে এর মান এতটুকু, যখন আমি এখানে চলে আসলাম তখন লগ কে এর মান এতটুকু হয়ে গেল। তাহলে টি এর মান হ্রাসের সাথে সাথে লগ কে এর মান হ্রাস পায়। তাহলে লগ এর পরে
কেটা হচ্ছে হার দুবক। হার দুবক হ্রাস পাওয়া মানে কি? বিক্রিয়ার হারও হ্রাস পাওয়া। আমরা একটু আগে বলে আসছিলাম হার দুবকের বৈশিষ্ট্যের মধ্যে যে হার দুবকের মান থেকে বিক্রিয়ার হার সম্পর্কে ধারণা পাওয়া যায়। যে বিক্রিয়ার হার দুবকের মান যত বেশি সেই বিক্রিয়ার হার ও তত বেশি, তাহলে লগ কে এর মান হ্রাস পাওয়া মানে বিক্রিয়ার হার হ্রাস পাওয়া। তার মানে টেম্পারেচার যত হ্রাস পাবে বিক্রিয়ার হার তত হ্রাস পাবে, টেম্পারেচার যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব বিক্রিয়ার হারের ক্ষেত্রে, যেটা আরেনিয়াস সমীকরণ দিয়ে আমরা প্রতিপাদন করে দেখাতে পারি। আরেনিয়াস সমীকরণ দিয়ে আমরা প্রতিপাদন করে দেখাতে পারি। তাহলে এই সমীকরণ থেকে আমরা আরো কি পাই? আমরা এই সমীকরণ থেকে যে ঢালটা বের করব সেই ঢালটা সমান হবে -EA/2.303R, যেখান থেকে আমরা শক্তিয়ন শক্তিরও মান বের করতে পারি যদি আমরা ঢালের মানটা আমাদের জানা থাকে, যদি আমাদের ঢালের মানটা জানা থাকে। এবার দেখো একটু, আমরা যে 1 নং সমীকরণ দিয়ে আসছিলাম এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আবার কিভাবে লিখতে পারি? 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ আমরা লিখছি ln k সমান -EA/RT যোগ ln A। এই সমীকরণটায় আমাদের কেটা হচ্ছে হার ধ্রুবক আর টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। এখন যদি তুমি তাপমাত্রার মান পরিবর্তন করো তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তিত হবে। আমরা হার ধ্রুবকের বৈশিষ্ট্য বলে আসছিলাম যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রা যদি হয়, আমি মনে করি দুটি তাপমাত্রা আমি নিলাম, একটি T1 একটি T2, তাহলে তোমার কে যে মান, কে এর মানও দুটি ভিন্ন পাবে। তুমি তাপমাত্রা যতটি নিবে তুমি কে এর মানও ততটি পাবে। এখন আমি ধরে নিলাম যে 1 নং সমীকরণ থেকে আমরা যদি আসি, 1 নং সমীকরণকে যদি সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি? ln k সমান -EA/RT যোগ ln A। এখন আমি মনে করি এই রাসায়নিক বিক্রিয়াটি আমি দুটি তাপমাত্রা সংঘটিত করব। তাহলে দুটি তাপমাত্রা কত? T1 ও T2, T1 ও T2। T1 ও T2 তাপমাত্রায় আমি মনে করি তার হার ধ্রুবকের মান যথাক্রমে K1 ও K2। মনে করি এই বিক্রিয়াটি T1 ও T2 তাপমাত্রা, যেখানে দুটি ভিন্ন তাপমাত্রা, অথবা T1 নিম্ন তাপমাত্রা T2 উচ্চ তাপমাত্রা, T1 ও T2 তাপমাত্রায় হার ধ্রুবকের মান যথাক্রমে K1 ও K2। তাহলে এই সমীকরণকে আমরা প্রথম নিম্ন তাপমাত্রার জন্য লিখতে পারি ln K1 সমান -EA/RT1 যোগ ln A। এটাকে আমরা দাও 2 নং সমীকরণ, এটাকে দাও 2 নং সমীকরণ। উচ্চ তাপমাত্রার জন্য আমরা লিখতে পারি ln K2 সমান -EA/RT2 যোগ ln A। এটাকে দাও 3 নং সমীকরণ। আমরা 3 থেকে যদি 2 নংকে বিয়োগ করি তাহলে কি পাই? ln K2 ln K1 সমান হবে -EA/RT2 যোগ ln A মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস EA/RT1 মাইনাস ln A। তাহলে প্লাস ln A মাইনাস ln A বাদ ln K2 মাইনাস ln K1 মানে হচ্ছে ln K2/K1। ln K2/K1 সমান, যেটা ধনাত্মক সেটাকে আমি সামনে নিয়ে আসি, EA/RT1 মাইনাস EA/RT2। তাহলে আমরা লিখতে পারি ln K2/K1 সমান EA/R, EA/R যদি কমন নেই তাহলে থাকে 1/T1 মাইনাস 1/T2, 1/T1 মাইনাস 1/T2। এবার দেখো, যদি আমরা T1 T2 ব্র্যাকেটের অংশটুকুর কাজ করি, ভিতরে লসাগু করি, তাহলে আমার সমীকরণটি ফাইনালি কি দাঁড়াবে? সমীকরণটি আমার ফাইনালি দাঁড়াবে ln K2/K1 সমান হবে EA/R ইন্টু T1 T2 মাইনাস T1। এই তাহলে এই সমীকরণ হচ্ছে দুটি ভিন্ন তাপমাত্রায় দুটি ভিন্ন হার ধ্রুবক যখন তুমি পাবে তখন এই সমীকরণ ব্যবহার করে তোমাকে এই শক্তিমান শক্তির মান বের করতে হবে। তাহলে এই সমীকরণটি হচ্ছে দুটি ভিন্ন তাপমাত্রায় দুটি ভিন্ন হার ধ্রুবকের জন্য আরএনিয়াস সমীকরণ। এই সমীকরণ হচ্ছে দুটি ভিন্ন তাপমাত্রায় দুটি ভিন্ন হার ধ্রুবকের জন্য আরএনিয়াস সমীকরণ। এবার দেখো, লনের পরিবর্তে যদি আমি লগ লিখি যথারীতি, তাহলে লিখবো 2.303 লগ K2/K1 সমান EA/R ইন্টু T2 মাইনাস T1/T1 T2।
তাহলে log K2/K1 সমান হবে EA বাই 2.303R ইন্টু T2 মাইনাস T1 বাই T1 T2। এটা অথবা এটা যে সমীকরণকে তুমি ব্যবহার করতে চাও, এই দুটি সমীকরণের যে কোনোটি ব্যবহার করে তুমি দুটি ভিন্ন তাপমাত্রার জন্য আরএনএর সমীকরণ কাজে লাগিয়ে সক্রিয়ণ শক্তি বের করবে। আর যদি একটা তাপমাত্রা হয় তাহলে আগে যে সমীকরণটা আমরা করছি সেই সমীকরণ থেকে আমরা সহজেই সক্রিয়ণ শক্তির মান বের করতে পারবো। তাহলে আমাদের এ হচ্ছে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব বিক্রিয়ার হারের উপর যদি আমরা বলি তাহলে আমরা ফাইনালি এটা বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাসের সাথে সাথে বিক্রিয়ার হার হ্রাস পাবে। এই 9টি ফ্যাক্টর আমরা সর্বোচ্চ পড়তে পারি, 9টি ফ্যাক্টর দ্বারা বিক্রিয়ার হার পরিবর্তিত হতে পারে। তাহলে আজকে আমরা পড়লাম শুরু থেকে বিক্রিয়ার হার ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়া সূত্রর পরে আমরা ভরক্রিয়া সূত্রের উপর ডিপেন্ড করে কিভাবে বিক্রিয়ার হার হয় সেটা দেখলাম, হার ধ্রুবক দেখলাম, হার ধ্রুবকের বৈশিষ্ট্য দেখলাম, হার ধ্রুবকের একক দেখলাম, বিক্রিয়ার ক্রম কাকে বলে পড়লাম, বিক্রিয়ার আণবিকত্ব কাকে বলে পড়লাম, তারপরে যেসব নিয়ামক দ্বারা বিক্রিয়ার হার পরিবর্তিত হয় সেই রকম 9টি নিয়ামক নিয়ে আলোচনা করলাম। সর্বশেষ আমরা বিক্রিয়ার তাপমাত্রার প্রভাব পড়লাম বিক্রিয়ার হারের উপর, যেটা আরএনএর সমীকরণ থেকে আসে। তো আজকে তোমাদের লেকচার এই পর্যন্ত থাকবে, আমরা পরবর্তী লেকচারে এই পরের অংশ থেকে শুরু করব। তো তোমরা সবাই একটু এই অংশটুকু বই থেকে ভালো মতো পড়ে নিবে। তো ভালো থেকো সবাই।